২৪-এর মহারণ কার দখলে সিংহাসনে আপনাদের স্বাগত। আমি রয়েছি রিমিক, আর আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন তিনি অবশ্যই পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে তার অভিনয় আমরা দেখছি, মুগ্ধ হচ্ছি, এবং পাশাপাশি বিভিন্ন গণ আন্দোলনে তাকে রাস্তায় নেমে হাঁটতে দেখেছি, সাধারণ মানুষের জন্য আওয়াজ তুলতে দেখেছি। এবার তিনি লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে তাকে একটু অন্য ভূমিকায় দেখা যাবে। এবারে তিনি বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ব্যারাকপুর কেন্দ্রের দেবদূত ঘোষ। দেবদূত, আপনাকে স্বাগত ট্রাইব টিভিতে। যেটা বলবো, পরিচিত মুখ আপনি, এর আগে বহুবার আমরা দেখেছি, বহু গণ আন্দোলন হোক বা মানুষের বিরুদ্ধে যখন অন্যায় হয়েছে আপনি পথে নেমেছেন, আওয়াজ তুলেছেন। এবার একটু অন্য ভূমিকায় মানুষের জন্য আওয়াজ তুলতে সংসদে যাওয়ার লড়াই কেমন লাগছে এবং কতটা চ্যালেঞ্জিং? দেখুন, আপনি মানুষ কথাটা যখন বললেন, দুটো তো ভাগ আছে, মান আর হুঁশ। এখন রাজনৈতিক সংস্কৃতিটা যা হয়ে দাঁড়িয়েছে, সেটা কেন্দ্রীয় সরকার যারা চালাচ্ছেন বা রাজ্য সরকার যারা চালাচ্ছেন, তাদের এই দুটো আছে কি না আমার খুব সন্দেহ আছে। আগে আমাদের রাজনৈতিক সংস্কৃতি ছিল দেশে মানুষের স্বার্থে ব্যক্তিগত সমস্ত রকম ত্যাগ স্বীকার করে পাশে দাঁড়ানো। মন্বন্তর দেখেছে এই দেশ, দাঙ্গা দেখেছে এই দেশ, বাস্তুহারাদের দেখেছে, দেশভাগ দেখেছে। সেই সময় মানুষকে তো ক্রাইসিসে সবচেয়ে বেশি চেনা যায়, সহজ সরল সময় মানুষকে চেনা যায় না। তো ক্রাইসিসের সময় মানুষ সবসময় সাধারণ মানুষের দুঃখ কষ্টের পাশে এসে দাঁড়িয়েছে। আমার একটি সফল পেশা আছে, কিন্তু তার বাইরেও মানুষের যে দুঃখ কষ্ট ক্রাইসিস, সেই সময় আমি আমার মতো ব্যক্তিগত স্তরে বা কখনো নাটক তৈরি করে, কখনো কামদুনিতে গিয়ে কথা বলার চেষ্টা করেছি, সন্দেশখালিতে গিয়ে কথা বলার চেষ্টা করেছি, মানুষের কথা জানতে পেরেছি যতটুকু, সেটা আমার বন্ধু বান্ধব স্বজনদের জানানোর চেষ্টা করেছি। কিন্তু এই সরকারের দিক থেকে এই সাধারণ মানুষ, মহিলাদের প্রতি যে অন্যায় হচ্ছে, খেটে খাওয়া মানুষের যে অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না, শিক্ষিত ছেলেমেয়েরা চাকরিতে পাশ করে রাস্তায় বসে থাকছে, এই ব্যাপার তো আমরা আগে কখনো দেখিনি। সেই জন্য আমার মনে হয়েছে যে নির্বাচনের মধ্যে দিয়ে এই দুটো অপদার্থ সরকারকে যদি না সরানো যায়, তাহলে মানুষের স্বার্থগুলো প্রতিষ্ঠিত করা যাবে না। সেই জন্য রাজনৈতিক লড়াইয়েও আছি। আমার দীর্ঘদিনের বাম দলের সঙ্গে সম্পর্ক, পারিবারিক সম্পর্ক আছে, নিজের কাজের সূত্রে সম্পর্ক আছে। অসংগঠিত ক্ষেত্রে আমি 2 দশক কাজ করছি আমার নিজের জায়গায়। আমার মনে হয়েছে এটা চলতে দেওয়া যায় না। এবার পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে, আমি দায়িত্ব পালন করছি। ব্যারাকপুর কেন্দ্র, মানে এই ব্যারাকপুর একটা শিল্পাঞ্চল, ব্যারাকপুরে একটা ইতিহাস রয়েছে, একটা সমৃদ্ধ ইতিহাস রয়েছে ব্যারাকপুরে। কিন্তু গত 5-10 বছর যদি আমরা দেখি, ব্যারাকপুর বললেই বোমাবাজি, খুনের ঘটনা, রাহাজানি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি প্রার্থী, কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে? মানে আপনি কি বদলাতে পারবেন? আশাবাদী, দিন বদলের ডাক কি আপনি দিতে পারবেন? দেখুন, মানুষ না বোম চায় না, বিশেষ করে খেটে খাওয়া মানুষ ভাত চায়, মাথার উপর ছাদ চায়, সন্তানদের শিক্ষা চায়, তারপরে শিক্ষান্তে তাদের কাজ চায়। তো বোমা, গুলি, বন্দুক বেশিরভাগ মানুষই পরিহার করেছেন। তো সেই রাজনৈতিক সংস্কৃতি যারা নিয়ে এসেছেন ব্যারাকপুর কেন্দ্রে, আমার ধারণা এবারের ইলেকশনে মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলবে। এবং আমরা যারা ভিন্নতর রাজনৈতিক সংস্কৃতি, আমরা ভূমিহারাদের নিয়ে, বাস্তুহারাদের নিয়ে, শিক্ষিত সমাজকে নিয়ে নানা সময় নানা ধরনের আন্দোলন আমাদের পার্টি করেছে। আপনারা একেবারে স্বাধীনতার সময় থেকে তেভাগা আন্দোলন, ট্রাম আন্দোলনের পরে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, পঞ্চায়েতি রাজ, অপারেশন বর্গা, এগুলো কাদের স্বার্থে? রেশনিং সিস্টেম, বেকার যুবকদের প্রথম 1977 সালে চালু করা হয়, বেকার যুবকরা যাতে ব্যবসায় যেতে পারে। আগে তো এত মাংস খাওয়ার পরিবারে চল ছিল না, মাসে একদিন মাংস কেনার সামর্থ্য মানুষের ছিল না। আমরা ধীরে ধীরে খাদ্যে স্বয়ম্ভূ হয়েছি। আমরা তারপর বেকার যুবকদের 77 সাল থেকে টাকা দেওয়া হয় ব্যবসার জন্যে। এত পোলট্রি গড়ে ওঠে, মাংস সস্তা হতে শুরু করে, এবং এখন পরিবারে পরিবারে আপনারা খোঁজ নিলে জানতে পারবেন প্রতিদিনই প্রায় রান্না হচ্ছে। অর্থাৎ যে দ্রব্যগুলো মানুষের কাছে দুর্লভ ছিল, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, সেগুলোকে আমরা সুলভ করার জন্যে ক্ষমতায় এসেছিলাম। এরা কি করছে?
এরা নিজেদের পকেট ভরানোটাকে সুলভ করার চেষ্টা করছে, মানুষকে ঠকাচ্ছে। অন্য রাজ্য যখন মহালক্ষ্মী ভাণ্ডারে 2,500, 3,000, 4,000 টাকা দিচ্ছে, আমরা যেটা লক্ষ্যমাত্রা রেখেছি 6,000 টাকা, এবং বছরে আমরা 1 লক্ষ টাকা লক্ষ্যমাত্রা রেখেছি। এখানে যখন মানুষ এই ভোটের আগে খালি টাকাটা বাড়ানো হয়েছে, ঠিক ভোটের আগে গ্যাসের দাম কমানো হয়েছে, ঠিক ভোটের আগে পেট্রোল ডিজেলের দাম কমানো হয়েছে, আবার বাড়িয়ে দেওয়া হবে। বিদ্যুতের মাসুল, কেরালাতে যদি 3 টাকায় মানুষ বিদ্যুৎ পেতে পারে, এখানে কেন 7 টাকা দেবে? তো মানুষের পক্ষে বামপন্থীদের কাজ করার একটা ধারাবাহিকতা আছে। আমার মনে হয় মানুষ যদি আবার আমাদের সুযোগ দেয়, 2011 পর্যন্ত একজনকেও চাকরি পেয়ে রাস্তায় ধর্নায় বসতে হয়নি তার চাকরিতে যোগদানের জন্য। এবং আগামী দিনে আমাদের সরকার চালানোর সুযোগ যদি দেওয়া হয়, মানুষ, জ্যোতিবাবু বলতেন কিছুদিন ভুল করে কিন্তু সারা জীবন ভুল করে না, মানুষই সিদ্ধান্ত নেয়। এবং আমার ধারণা আমরা যে জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছি, মানুষ আমাদেরকে সমর্থন করছেন, এবং খুব সত্বরই আমাদের মানুষ দায়িত্বও দেবেন রাজ্য পরিচালনা এবং কেন্দ্রে গিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার লড়াইয়ে। ব্যারাকপুর থেকে দীর্ঘদিন সিপিএম প্রার্থী তড়িৎ বরণ তোপদার সাংসদ হয়েছেন একাধিকবার। যেটা আমরা দেখেছি যে ব্যারাকপুর মানে একটা রাফ অ্যান্ড টাফ ব্যাপার, একটু লড়াই, পেশি শক্তির প্রদর্শন। সেই জায়গায় দাঁড়িয়ে কোট আনকোট যদি বলি, আপনার যে দুজন বিরোধী প্রার্থী প্রতিদ্বন্দ্বী, দুজনেই ভূমিপুত্র বলেন ব্যারাকপুরের, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ভোটের ময়দানে এই প্রথম, গণ আন্দোলনের মধ্যে দীর্ঘদিন ভোটের ময়দানে দ্বিতীয়বার, এবং লোকসভা নির্বাচনে আপনি লড়ছেন ব্যারাকপুরের মতো কেন্দ্রে, আপনার বিরোধী প্রার্থীরা কোট আনকোট বলছে তারা ভূমিপুত্র। সেই জায়গায় আপনি কতটা লড়াই দিতে পারবেন? দেখুন, মানুষের মধ্যে তো সু এবং কু দুটোই আছে, আপনি কি করে চাপা দিয়ে রাখতে পারেন? আমি একজন সংস্কৃতি কর্মী হিসেবে বলতে পারি, রাজনৈতিক কর্মী হিসেবে বলতে পারি, সুস্থ সংস্কৃতির চর্চা যদি আমরা বহুল পরিমাণে করতে না পারি, তাহলে মানুষের মধ্যে এই যে ইনস্টিংক্টগুলো আছে অন্যের ক্ষতি করার, সেগুলো কিছুতেই চাপিয়ে রাখা যায় না, দাবিয়ে রাখা যায় না। সুতরাং গুলি বন্দুকের রাজনীতি অনেক হয়েছে, মানুষ সেগুলো পরিহার করতে চাইছেন। আমাদের বামপন্থীদের সুস্থ রাজনৈতিক সংস্কৃতি আছে, গণ আন্দোলনের সংস্কৃতি আছে, গণনাট্যের সংস্কৃতি আছে, আইপিটি এর সংস্কৃতি আছে, গান বাঁধার সংস্কৃতি আছে। সব্যু ভট্টাচার্য নাচ করতেন, রানার গানে, আমরা ছোটোবেলায় দেখতে দেখতে বড় হয়েছি। উৎপল দত্ত নাটক করতেন, সলিল চৌধুরী ইলেকশন প্রচারে গান গাইতে আসছেন, অংশুমান রায় গান গাইতে আসছেন, এসব দেখতে দেখতে আমরা ছোটোবেলায় বড় হয়েছি। সেই সংস্কৃতি ব্যারাকপুরেও আনতে হবে। যদি গুলি বন্দুকের সংস্কৃতি থাকে, সেগুলোকে দূরে সরিয়ে ফেলে মানুষ যাতে একটা সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারে, ভয়ে ভয়ে না বাঁচে, সেই অবস্থা পরিবর্তনের জন্যই তো এটা লড়াই। শুধু তো ক্ষমতা দখলের লড়াই নয়, আপনি যদি মানুষের বেঁচে থাকার অধিকারকে ভালোভাবে সম্মানের সঙ্গে ভিক্ষেবৃত্তি করে নয়, বাঁচার সুযোগ না দেন। আমাদের কেন্দ্রে একটা বড় অংশ কৃষক আছেন, গ্রামে থাকেন, তারা কৃষিকাজ করতে চাইছেন না, তারা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক হয়ে যেতে চাইছেন। কারণ সারের দাম এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, দুখানা বড় বড় বিল, সেগুলো শুকিয়ে গেছে, সংস্কার করা দরকার, জল পাচ্ছেন না সেচে। এই অবস্থার মধ্যে আমরা যদি সংস্কৃতির বদল, কাজের বদল, মানুষমুখী কাজ করতে না পারি, তাহলে কিন্তু ব্যারাকপুরের মানুষ আগামী দিনে খুবই একটা হতাশাজনক জায়গায় পৌঁছবে। আপনার যে বিরোধী প্রার্থী এই যে দল বদল করছে, একাধিকবার যাচ্ছে, এই বিষয়গুলোকে যখন আসছে সামনে, সেই বিষয়গুলোকে মোকাবিলা করছেন কী করে? একবার তৃণমূল, তারপর থেকে বিজেপি, আবার সেখানে টিকিট না পেয়ে আবার তৃণমূলের টিকিট না পেয়ে আবার বিজেপির প্রার্থী, এই বিষয়টাকে মোকাবিলা করবেন কীভাবে? আমি মোকাবিলা করতে তো ওটা চাই না, কারণ আমি জানিও না ইলেকশনের পর উনি কোন দলে থাকবেন বা কে কোন দলে থাকবে। আমরা ছোটোবেলা থেকে বাম রাজনীতি করে এসেছি, ছাত্র করেছি, যুব করেছি, এখন পার্টির কাজ করছি। আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে মারা যাওয়ার সময় লাল পতাকা পাওয়া। ওনাদের কাছে হয়তো টাকা পয়সা, নিজের ব্যক্তিগত ঐশ্বর্য। আমরা বাউন্সার জানতাম যে ওয়াসিম আকরাম একটা বল ছাড়বে, সেই বাউন্সার সচিন তেন্ডুলকর খেলতে পারবে কিনা। এখন রাজনৈতিক সংস্কৃতি, আমরা বড় বড় নেতা দেখেছি একা একাই ঘুরে বেড়াতেন। আমি একদম বাড়িতে দেখেছি, যাদের আপনারা জানেন কিনা জানি না, শ্রমমন্ত্রী শান্তি ঘটক, জ্যোতিবাবু একবার বাইরে গিয়েছিলেন, সেই সময় উনি মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। প্রোটোকল অনুযায়ী ওনার বাড়িতে গাড়ি এসে পড়ে, পুলিশের গাড়ি, যেহেতু সিকিউরিটির কারণে।
উনি 1.5 ঘন্টা বাড়ি থেকে বেরোননি, বলেছিলেন আমি সারা জীবন যেভাবে চলেছি আমার বাকি জীবনটাও সেইভাবে চলবে, আমি হঠাৎ করে গাড়ির কনভয় নিয়ে রাইটার্সে যেতে পারবো না। এই বাদানুবাদ 1.5 ঘন্টা চলে, উনি ওনার জেদে প্রতিষ্ঠিত থাকেন এবং তারপরে উনি নিজের গাড়ি করেই রাইটার্সের কাজের করতে যান। তো মানুষের কাজ করার জন্য এত আতিশয্যের প্রয়োজন হয় না, মনের একটু ইচ্ছে থাকতে হবে, পাশে দাঁড়ানোর একটু ইচ্ছে থাকতে হবে, তার কষ্টটা বুঝতে হবে এবং সেই কষ্টটা বুঝে গিয়ে, এটা তো আইনসভা তৈরির নির্বাচন, আইনসভায় চেঁচিয়ে তার অধিকারটা বার করে নিয়ে আসতে হবে, আইন প্রয়োগ করতে হবে। যেমন লক্ষ্মীর ভাণ্ডার আমরা আইন প্রয়োগ করতে চাই, দয়ার দান নয়। প্রতি মাসে মানুষ, খেটে খাওয়া মানুষ, লক্ষ্মী ভাণ্ডারের যারা শ্রমজীবী মানুষ মহিলারা আছেন, তারা মাস গেলে 6,000 টাকা পাবেন, ওই 500 টাকা 100 টাকা এসব নয়। তো এইগুলো হচ্ছে আমাদের লড়াইয়ের দিক। অন্য পার্টির লোকেরা তাদের মতাদর্শটা কি বলুন তো, একটা মতাদর্শ বলতে পারবে? তো আদর্শগত অবস্থান যারা নেই, যাদের, তারা মানুষের কাজ কি করবে? আপনি বলছেন ব্যারাকপুরের সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে, লক্ষ্মীর ভাণ্ডার যেটা বলছে দয়া নয়, আইন করে মানুষের হাতে আইনসভায় আইন প্রণয়ন করতে হবে। কিন্তু এই কথা যেমন ইউপিএ 1-এর সময় আমরা 100 দিনের কাজকে আইন করেছিলাম, এখন আমাদের লক্ষ্য এটা 300 দিনের, যাতে প্রতিদিন যাতে 600 টাকা পায়, কারণ বাজার দর কোথায় চলে গেছে। ইউপিএ 1, আমি বলছি মোদি সরকার আসার আগে চাল, ডাল, আলু, সবজি এগুলোর দাম কোথায় ছিল, গ্যাসের দাম কোথায় ছিল, 400 টাকা ছিল, আজকে কত, 1000-এর ওপরে গিয়ে দাঁড়িয়েছে। এই অবস্থাটাতে মানুষের তো আয় বাড়েনি, মুষ্টিমেয় কিছু লোক বড় লোক হয়েছে, 60-70 জন বড় লোক, কিন্তু কোটি কোটি মানুষ এই দেশে আছে। তারা কি শুধু ওই রেশনের খাবার, রেশনের যে পায়, এটা মোদি বলে বেড়াচ্ছেন, আপনি জানেন কি না জানি না, আমরা কিন্তু এই যে খাদ্য পাওয়ার, রসদ পাওয়ার আইন প্রণয়ন করেছিলাম, সেটাও ইউপিএ 1-এর সময়, সেটা মানুষ পাচ্ছে। মানুষকে তো এগুলো থেকে বঞ্চিত করা যায় না, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, এগুলো থেকে আধুনিক সমাজে আপনি মানুষ বলে বাঁচবেন কি করে অন্যকে বঞ্চিত করে? আপনার ঘরে ভাতের ডান হাতটা উঠছে আর জানতে পারেন যদি অন্য ঘরে উঠছে না, আপনার খেতে ভালো লাগবে? এই দরদি মনটা যদি থাকে তাহলে মানুষের কাজ করা যায়। আর যাদের নেই তাদের মন্ত্রিসভা সহ জেলে বসে আছে, জেলে কেমন থাকবে সেটাও আমাদের লড়াই। আপনারা জানেন কি না জানি না, 1930-এর দশকে 3 বছর আমাদের সেলুলার জেলে এবং অন্যান্য জেলে যে পার্টি কর্মীরা ছিল তারা অনশন করেছিলেন, অনশন করে বলেছিলেন বেসিক ফুডিং, বেসিক স্যানিটেশন, লাইব্রেরি এগুলো থাকতে হবে, নইলে মানুষ বাঁচবে কি করে? আমরা লড়াই করেছি, ফলভোগ করছেন পার্থ চট্টোপাধ্যায়, বালুবাবু, এনারা। দেবদূতে যেটা বলছিলাম যে মানুষও তো বুঝতে পারছে, সেই জন্যই আপনারা বলছেন যে মানুষ ফিরছে আবারও। কিন্তু এর আগেও আমরা দেখেছি, অতীতেও আপনি জ্যোতি বসুর কথা বললেন, বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন সেই বামফ্রন্ট সরকারের আমলে বুদ্ধবাবু যে শিল্পের একটা স্বপ্ন দেখিয়েছিলেন রাজ্যবাসীকে, তারপরেও মানুষ তো ভোট দেয়নি। এর গত কয়েকটা নির্বাচন যদি দেখি, বামেদের প্রচারে মানুষ উৎসাহে এসছে, প্রচুর ভিড় হয়েছে বিভিন্ন মিটিং মিছিলে, কিন্তু ভোট বক্সে বা ইভিএমে গিয়ে কিন্তু সেটা কার্যকর হয়নি, সেই ভোটটা পড়েনি। হয়তো সংখ্যাতত্ত্বে শূন্য, কিন্তু আপনাদের সমর্থনটা মানুষের রয়েছে, কিন্তু এইটা কনভার্ট হবে কি করে? এটা নিয়ে কতটা আশাবাদী এই নির্বাচনে আপনি? দেখুন, আমাদের কমরেডদের যা মেজাজ এবার ভোটে, তারা কোনোভাবেই পিছু হটবেন না। গুলি, বন্দুক, চোখ রাঙানো, ভয় দেখানো, যাই হোক, আমরা আলোচনা করেছি, আমরা একত্রিত আছি, কেউ একা একা লড়াই করছে না, এটা পার্টি লড়াই করছে। সুতরাং জানবেন, একটা কঞ্চিকে ভাঙা খুব সহজ, কিন্তু কঞ্চি যদি পাতলাও হয়, যদি 10টা 15টা একসাথে থাকে, পারবে না। আর গুলি বন্দুক নিয়ে রাজনীতি করেন কজন? এই যে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছেন, তারা যদি একত্রিত হয়, আমরা সেটা তাদের কনফিডেন্স দিচ্ছি। পার্টির ছেলেমেয়েরা, পার্টির কমরেডরা প্রতিদিন বাড়িতে যাচ্ছেন, মানুষকে বোঝাচ্ছেন যে আপনার ভোট আপনি দিন। একই সাথে আমরা প্রশাসনের ওপর চাপ দিয়ে রেখেছি, যাতে প্রশাসনও ভোটের সময় শান্তিতে, সারা দেশে পশ্চিমবঙ্গের মতো, আগে বিহারের কথা আমরা শুনতাম, এরকম হানাহানি আর কোনো রাজ্যের ভোটে হয় দেখেছেন? তো আমরা বলেছি যে প্রশাসন যদি চায়, ইলেকশন কমিশন যদি চায়, তাহলে ভোট শান্তিপূর্ণ করতে পারে।
তা সেই দায়িত্ব তাদের নিতে হবে, যাতে এক ফোঁটা রক্তও না ঝরে। বাকিটা আমাদের কমরেডদের মেজাজ আছে, তারা ভোট কী করে মানুষের আনতে হয় ভোট কেন্দ্র অবধি, তারপর মানুষ বিচার করবেন। আমাকেও দিতে পারেন, তার যদি মনে হয় অন্য কাউকে দেবেন। গত লোকসভা 2019-এর যদি দেখি, পরিসংখ্যান বলছে বামেরা এই ব্যারাকপুর থেকে গার্গীদি প্রার্থী ছিলেন, বামেদের সিপিএমে 10% কিছুটা বেশি ভোট ছিল। সেখানে বিজেপির ছিল প্রায় 42%-এর বেশি এবং তৃণমূলের ছিল 41% একটু বেশি ভোট, যেটা তাৎপর্যপূর্ণ যে 15% মতো বামেদের ভোট সুইং করেছিল বিজেপি বা অন্য দলে। সেই ভোটটা ফিরে আসার ব্যাপারে এবং কতটা ভোট বাড়বে সেটার ব্যাপারে আশাবাদী। ভোট হয়েছে কোথায়? ভোটার কারো পৈতৃক সম্পত্তি নয়। ভোটের আগে সে বসে সিদ্ধান্ত নেয় যে কাকে ভোট দেবে। মানুষ ভোটাধিকারই প্রয়োগ করতে পারেননি, তার পার্সেন্টেজের হিসেব আপনি দিচ্ছেন। ভোট তো চুরি হয়েছে। ভোট তো ইভিএম বাক্স পাওয়া গেছে পুকুরে, ইভিএম বাক্স পাওয়া গেছে লরিতে, ইভিএম বাক্স পোড়ানো হচ্ছে, এসব ছবি তো আমরা দেখেছি। মানুষকে মারধর করা হচ্ছে। কেউ একটা দল, যে কোনো দলকে যে কেউ, আমাদের দেশের সংবিধান সেই অধিকার দিয়েছে, সমর্থন করতে পারে, কিন্তু সেই সমর্থকদের বাড়িতে গিয়ে রাত্রে চড়াও হবে, তাদেরকে মারা হবে, খুন করা হবে। এই সংস্কৃতি মানুষ কতদিন সহ্য করবে? চিরদিন এগুলো চলে না। এবারের ভোট তাই অন্য রকম ভোট হবে এবং আমার বিশ্বাস মানুষ ভোট দিতে পারবেন এবং তাতে গণতান্ত্রিক শক্তি, আমরা বাম কংগ্রেস একসাথে জোট করে লড়াই করছি এবং লড়াইয়ে আমরা জিতব। গত 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টের রায় এসএসসি নিয়ে এবং সুপ্রিম কোর্টে গেছে, সেটা সন্দেশখালির মতো ঘটনা। কতটা প্রভাব ফেলবে এবারের নির্বাচনে? খুবই প্রভাব ফেলবে। ক্লাব চালানোর দক্ষতা নেই, তাদেরকে সরকার চালাতে দিলে এই অবস্থাই হয়। তারা একটা মাধ্যমিক পরীক্ষা ঠিক করতে পারে না। আপনারা শুনেছেন নাকি? আমরাও তো পাশ করে বেরিয়েছি। প্রতিটা পরীক্ষারই খালি নাকি শুনি বেরিয়ে গেছে, কী বলে, প্রশ্নপত্র পাশ হয়ে যাচ্ছে। যারাদেরকে এসএসসি একটা মাত্র, আমরা 97 চালু হওয়ার পর অতগুলো 1 লক্ষের ওপর ছেলে মেয়ে চাকরি পেল, স্কুলে তারা পড়াচ্ছেন। একজনেরও শুনেছেন যে চাকরি আটকে রয়েছে, ধর্নায় বসেছে। এদের তো পরীক্ষা ব্যবস্থাটা কিভাবে করতে হয়, আপনি যদি প্লেন চালাতে না জানেন, আপনার যদি গরুর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকে, সেই দিয়ে তো প্লেন চালানো যাবে না। তো এটা মানুষ বুঝতে পারছেন, মানুষ সিদ্ধান্ত নেবেন। সুপ্রিম কোর্ট আশঙ্কা প্রকাশ করছে যে গোটা মন্ত্রিসভাও জেলে চলে যেতে পারে, সেটা কি সুবিধা হবে একটু? না, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের ভোটে জিতে আসতে চাই। কোনো কোর্টের মতো চলবে, আইনসভার মতো চলবে, ব্যুরোক্র্যাটরা তাদের মতো চলবে, কিন্তু আমরা ভোটেই জিতবো। এটা নিয়ে কোর্টে দেখুন, কেউ যদি অন্যায় করে যদি জেলে যায়, তার পক্ষে কথা বলার তো কোনো অধিকার আমার নেই, কিন্তু শিক্ষিত ছাত্র সমাজরা যে বিগত 12 বছর ধরে বঞ্চিত হয়েছে, এটা প্রতিষ্ঠিত। সেই বঞ্চনার শেষ হোক এবং আমার ধারণা সরকার পরিবর্তন না হলে এই বঞ্চনা থামবে না। দেবদূত ঘোষ যদি জয়ী হন, তার কোন ব্যারাকপুরের মানুষের জন্য কোন কোন কাজে অগ্রাধিকার থাকবে, কোন কোন কাজগুলো তিনি আগে করবেন? আমি যদি জয়লাভ করি, আপনি আমাদের ইস্তেহার পড়ে দেখবেন। প্রথম কথা হচ্ছে, সেই আইনগুলো লোকসভায় গিয়ে লড়াই করে প্রণয়ন করতে হবে। তাহলে আমাদের যে খেটে খাওয়া মানুষ আছে, শ্রমিক মানুষ আছে, তো শিল্পের জমিতে শিল্প হবে। ব্যারাকপুর একটা শিল্পাঞ্চল, বলছি, জমি হাঙররা শিল্পের জায়গাতে আবাসন করার চেষ্টা করছে, আর আমাদের নীতি হচ্ছে শিল্পের জমিতে শিল্প হবে। যে 60-61টা চটকল চালু ছিল, চটকল শ্রমিকদের জানেন চট করে অসুস্থ হয়ে পড়ে, লাং ইনফেকশন হয় বলে। আমাদের একগাছা এজেন্ডা রয়েছে, এক গুচ্ছ এজেন্ডা রয়েছে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, তাদের পক্ষে। আমরা সেগুলো এমএসপি দেব। এইগুলো আমাদের পুনর্বার যদি চালু না করা যায়, তাহলে মানুষ একটু সেটা শুধু আমি বলছি তাতে ব্যারাকপুরে সুরাহা হবে তা নয়, সারা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ জুড়ে কৃষক যেভাবে বঞ্চিত হচ্ছে, যেভাবে তারা রাস্তায় দিল্লির আগে বসে আছে, আপনারা জানেন। আমাদের সেইগুলো প্রতিষ্ঠা করার জন্যে শুধু ব্যারাকপুর থেকে মানুষ আমায় নির্বাচিত করবে, শুধু ব্যারাকপুরের মানুষকেই দেখার জন্যে নয়, এমন আইন প্রণয়ন করতে হবে যাতে ব্যারাকপুরের মানুষও উপকৃত হয়, সারা দেশের মানুষও উপকৃত হয়। দীর্ঘদিন ধরে প্রচার শুরু করেছেন, প্রচারে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন মানুষের? অভূতপূর্ব সাড়া, আমি তো এতটা আশা করিনি। একটা সুবিধা আমার হচ্ছে, আমাকে সবাই চেনেন, আর তাদের সাথে কথা হচ্ছে, রাজনীতির কথা হচ্ছে। আমরা বলছি মানুষকে চোর ডাকাত তাড়িয়ে একটা ভদ্র শাসন ব্যবস্থা তৈরি করা যায় কি না। সন্দেশখালী কামদুনির অভিজ্ঞতা থেকে মেয়েরা যদি শিক্ষা নেন, এসএসসি
SLST টেট নিয়ে যে দুর্নীতি হয়েছে, রেশন থেকে যে দুর্নীতি হয়েছে, দমকলে যে দুর্নীতি হয়েছে, একই সাথে মোদী সরকার 15 লক্ষ টাকা দেবে বলেছিল, পেট্রোলের দাম, নিত্য ব্যবহার্য ওষুধের দাম যেখানে গিয়ে পৌঁছাচ্ছে, বদল ছাড়া তো কোনো রাস্তা নেই। মানুষ বাঁচবে কী করে? নইলে আবার এই 5 বছর এই দুঃসহ যন্ত্রণা, আমার তো নিজেরই ভেবে ভয় লাগছে। শেষ প্রশ্ন করব যে এই যে এত আপনি কথা বলছেন যে মানুষ অসহায় রয়েছে, দুই সরকারের যে জাঁতাকলে পড়ে ভোট দেবার সময় কি মানুষ সত্যি এই কথাগুলো কি মনে করবেন? আমি অতটা বোকা নই যে সব সাধারণ মানুষকে বোকা ভাববো। সাধারণ মানুষই নিরবিচ্ছিন্ন আমাদের সমর্থন করে 34 বছর এখানে ক্ষমতায় রেখেছে, আমাদেরকে পার্লামেন্টে পাঠিয়েছে যখন আমরা আইন প্রণয়ন করতে পেরেছি। আমার সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের উপর পূর্ণ আস্থা আছে। তাদেরকে যারা বোকা ভাবে, আমার মনে তাদের মানুষের ক্ষমতা আছে তাদেরকে বোকা বানানোর। আপনার বিরোধী প্রার্থী প্রতিদ্বন্দ্বী, তিনি তার প্রার্থী হওয়ার পর দেখেছি আমরা প্রাক্তন সাংসদ তড়িৎ বরণ তোপদারের বাড়িতে গিয়ে আশীর্বাদ নিয়ে এসছেন। আপনিও কি গিয়েছেন বা দেখা করেছেন বা তার থেকে কোনো টিপস নিয়েছেন? তড়িৎবাবু আমাদের অভিভাবক, ওনারা কেন গেছিলেন জানি না। তড়িৎবাবু তো আমার পার্টির লোক। তো আমি যেদিনকেই প্রথম ব্যারাকপুরে এসেছিলাম ঘোষণার পর, সেদিন রাত্রেই তড়িৎবাবুর বাড়িতে গিয়েছিলাম। আমাদের স্থানীয় নেতৃত্ব সবাই সেখানে উপস্থিত ছিলেন। তড়িৎদা অনেকগুলো টিপস দিয়েছেন, সেই ছবিও ভাইরাল হয়েছে, সবাই দেখেছেন, আপনি হয়তো জানেন না। আর আপনি দেখেছেন কি না জানি না, আমি প্রতিদিন প্রচারে বেরোই যে তড়িৎবাবু চেষ্টা করেন হাঁটার, কিন্তু ওনাকে এটা আমরা যদি এক্সপেক্ট করি যে 84 বছর বয়সে একটা মানুষ আমাদের মতো রোদে মিছিলে, এটা হচ্ছে একজন অভিভাবককে মেরে ফেলার চেষ্টা। তবুও উনি বারণ শোনেন না, উনি প্রতিটি মিছিলে আসেন। আজকেও এসেছিলেন, আজকে বিকেলেও মিছিলে থাকবেন। আমাকে অলরেডি আমি বলেছি আপনি এই গরমে বেরোবেন না, কিন্তু উনি শুনবেন না, বলেছেন না আমি থাকবো। তো তড়িৎবাবুকে নিয়ে আমাদের কোনো আমি বলবো আমরা খুবই খুশি যে এরকম একজন বর্ষিয়ান মানুষ যদি আমাদের আগে আগে থাকেন, পথ দেখান, এটা তো খুবই আনন্দের বিষয়। শেষ কথা, ব্যারাকপুরবাসী এবং গোটা রাজ্যবাসীর উদ্দেশ্যে দেবদূত ঘোষের বার্তা কী হবে? দেখুন, একটা সুস্থ ভদ্র সমাজ ব্যবস্থা মানুষই তৈরি করতে পারে, চোর ডাকাত মানুষই তৈরি করতে পারে। কেন্দ্রে এমন সরকার তৈরি করতে পারে যেটা মানুষমুখী। আমাদের দেশে 70 জন মানুষের জন্য আইন প্রণয়ন করে লাভ নেই। 13,000 কোটি 11,000 কোটি টাকা চুরি করে ব্যাংক লোন নিয়ে শোধ না দিয়ে তারা মুকুব হয়ে যাচ্ছে। আপনি 5 লাখ টাকা লোন নিন, গলায় পা দিয়ে গুন্ডা পাঠিয়ে, পুলিশ পাঠিয়ে আপনার থেকে আদায় করে নেবে। তো সাধারণ মানুষের কথা যারা ভাববে, তাদের ভাতের কথা যারা ভাববে, তাদের কাজের কথা যারা ভাববে, তাদের শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা যারা ভাববে, সেই রকম সরকার কেন্দ্রে প্রতিষ্ঠা করা দরকার। আমি মানুষকে অনুরোধ করব, আপনারা এই বিবেচনা মাথায় নিয়েই 20 তারিখে অন্তত আমাদের ব্যারাকপুরে ভোট দিতে যাবেন। ধন্যবাদ দেবদূত। আমরা কথা বলছিলাম ব্যারাকপুরের CPIM প্রার্থী দেবদূত ঘোষের সঙ্গে। তিনি যেটা বলছেন যে ব্যারাকপুরের সংস্কৃতি ফেরাতে, ব্যারাকপুরের শিল্পে হাল ফেরাতে এবং মানুষের হাতে প্রকৃত অধিকার তুলে দিতে তিনি আশাবাদী যে মানুষ তাদের পক্ষেই এবারে রায় দেবেন। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিবিক বাজি, ট্রাইব টিভি, বারাসাত।